আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার সঙ্গে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে যুক্ত আছেন সৈয়দ আল আমিন রাসেল। তিনি বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অ্যাডভাইজার। আহ, তার পরিচয় নিশ্চয়ই তিনি বিস্তারিত আরো দেবেন। আমি ওনার কাছে যেটি জানতে চাইবো যে বহুল আলোচিত যে ডিম মারার ঘটনা জেএফকে এয়ারপোর্টে ঘটলো, এই ঘটনার দায় দায়িত্ব কার বা কিভাবে ঘটলো? তার কয়েকদিন আগে কনসুলেটেও হামলার ঘটনা ঘটলো। এই ঘটনাগুলির ক্ষেত্রে আসলে কি কনসুলেটের ব্যর্থতা, নাকি সেখানকার পুলিশের দায়িত্বহীনতা, নাকি লোকাল নেতা কর্মী তাদের কোনো দায় দায়িত্ব ছিল এইটা ব্যাপারে আহ, মানে পাল্টা একটা অবস্থান নেওয়া? আপনার মূল্যায়নটা কি বা ব্যাখ্যাটা কি? যে আমি এখানে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং অ্যালামনাই যারা আছে এদের অ্যাডভাইজার। এখানে যতগুলি আপনার কলেজ আছে, সিটি কলেজ নিউ ইয়র্কে এবং ইউনিভার্সিটি আছে, চারটা ইউনিভার্সিটি। এখানে বাংলাদেশি স্টুডেন্টদের বিভিন্ন ক্লাব থাকে। এই ক্লাবগুলো আপনার ওদের স্টুডেন্টদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, এইটা আমি অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। হ্যাঁ, প্রথমত হলো যে জেএফকে এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটে গেল সেটা ছিল সম্পূর্ণটাই একদম, মানে আমি যেটা যদি বলতে পারি সেটা হলো যে কোনো রকমের সঠিক তথ্য ছিল না, কমিউনিকেশন গ্যাপ ছিল, এটা ছিল। পাশাপাশি আমি বলবো যে এটা আপনার কিছুটা আমার দৃষ্টিতে মনে হয়েছে যে ইচ্ছাকৃত ভাবে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। যেমন এই ব্যর্থতা যদি আমি সরাসরি দায় দিতে চাই, এই ব্যর্থতার দায় প্রথমত নিতে হবে যে এইখানের মিশনের, এক নাম্বার, হ্যাঁ, মিশনে নিতে হবে। নিতে হবে ওয়াশিংটন ডিসির আপনার এখানে রাষ্ট্রদূতকে নিতে হবে। তিন নাম্বার, কনসাল জেনারেল কোনোভাবে এই দায়িত্ব এড়াতে পারেন না, হ্যাঁ, তাকেও নিতে হবে। কারণ যেহেতু উনি এখানে স্থায়ীভাবে স্থানীয়ভাবে কাজ করছেন, তো এই তিনটা উইংসকেই কিন্তু সমভাবে দায়িত্ব নিতে হবে। কারো দায়িত্ব হয়তো বেশি নিতে হবে, কারো হয়তো কম নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এইখানে রাজনীতিবিদদের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করেছে, হ্যাঁ, যে তাদের মধ্যে যে সমন্বয়হীনতা এবং তাদের যে প্ল্যান, যে সেই প্ল্যানের বেশ ঘাটতি ছিল আমার কাছে মনে হয়েছে। এই জন্য এই ঘটনাগুলো ঘটে গেছে। আচ্ছা, মানে এইখানে আসলে তো নিরাপত্তাটা দিবে তো পুলিশ, কিন্তু পুলিশকে কি অ্যাক্টিভ করাতে পারেনি কনসুলেট বা দূতাবাস, এরকম কি? এইখানে বিষয়গুলো কি যে নিরাপত্তা দেবে কি যে এখন যিনি আপনার এখানে আসছেন যে আপনার সরকারি প্রোটোকলে তাকে নিরাপত্তা দিবেন, তাই না? যে প্রথমত হলো প্রফেসর ইউনূস সাহেব এবং তার সঙ্গে যে টিমটা ছিলেন, তারা যারা এসছেন তারা কিন্তু আপনার মর্যাদা ঠিকই পেয়েছেন। কিন্তু যারা বি 1 বি 2 ভিসাতে এসছে, ফখরুল সাহেব বা আপনার এনসিপির যে দুজন নেতা, এরা কিন্তু আপনার বি 1 বি 2 ভিসা এসে, ভিজিট ভিসা এসে তারা কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকল পাবে না। আর রাষ্ট্রীয় প্রোটোকল না পেলে কিন্তু তাদেরকে পুলিশ প্রোটেকশন বা অন্য যে প্রোটেকশন গুলো আছে প্রোটেকশন দেওয়ার প্রশ্ন ওঠে না। এখানে বিষয়টা এরকম যে যদি কোনো একটা গন্ডগোল ঘটে যায় তখন কিন্তু পুলিশ এসে তাদের অ্যাকশন নেবে। অথবা যদি আপনার এখানে যদি সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি যদি বলি আপনার বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশের মিশন, অথবা যদি কনসুল জেনারেল অফিসকে যদি কেউ আক্রমণ করে, সেক্ষেত্রে আপনার তারা আগে থেকে স্থানীয় পুলিশ প্রশাসন অথবা মেয়রের অফিসে কনফার্ম করে রাখে, তখন তারা পুলিশের ব্যবস্থা করবে। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার আগে তাদেরকে প্রোটেকশন দিবে, রাষ্ট্রীয় মর্যাদায় না আসলে তারা কিন্তু এখানে সেই সুযোগটা নাই, কাজ করবে না। তার মানে আগে থেকে পুলিশ কল করার দরকার ছিল যে হ্যাঁ, আগে তারা। থেকে পুলিশ কল কি, আমি যদি ফিরোজ ভাই আমি আপনাকে একটু পেছনে যদি আমি আসি, যদি ইয়ে দেন, যেমন ধরেন কনসাল জেনারেল অফিসের ঘটনা দিয়ে আমি শুরু করি, তাহলে বিষয়টা একটু পরিষ্কার হবে। মাহফুজ সাহেব যেদিন আসলেন সেখানে আপনার যে ঘটনাটা ঘটলো, আমি একটু বিস্তারিত বলতে চাচ্ছি ঘটনার দিনের ঘটনা। তাদেরকে আপনার আগের দিন বলা হলো যে আওয়ামী লীগের প্রস্তুতি সম্পর্কে, হ্যাঁ, যে তাদের যে প্রস্তুতিগুলি আছে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করলো যে তারা পুলিশ প্রশাসনকে কনফার্ম করেছে এবং তারা পুলিশ থাকবে। তো আমি যখন এখানে ঢুকি তখন কিন্তু আমি কোনো পুলিশ দেখিনি, কিন্তু আওয়ামী লীগের একটা বড় অংশ সেখানে মিছিল করছিল তারা। এবং যখন আমি ভিতরে গেলাম, যাওয়ার কিছুক্ষণের পরে এখানে কয়েকজন স্টুডেন্ট এবং এনসিপির ইয়াং কিছু নেতা তারা আসছে। তাদের গায়ে দেখলাম ডিম মারা। আমাকে বললো যে ভাই আমাদের ডিম মারছে, পানির বোতল মারছে, এবং নিচে অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে ঢুকতে দিচ্ছে না তারা। তো আমি নিচে গেলাম, নিচে যাওয়ার পরে দেখলাম যে এখানে কোনো পুলিশ নাই। তারা আপনার ডিম মারছে, এলিভেটর থেকে শুরু করে পুরো আপনার ফ্লোর টুলোর সব ডিমে ভিজে গেছে, ভিতরে অফিসের ভেতরে, কিন্তু বাইরে থেকে তারা এটা করছে। আমি আবার উপরে গেলাম, উপরে যাওয়ার পরে তাদের একজন ডেপুটি, ইসরাত আমি নামটা যদি বলি, উনি উনি ছিলেন কনসাল জেনারেল অফিসে। উনি আমাকে আশ্বস্ত করলেন যে পুলিশ আছে, উনি আমার সঙ্গে আসলেন। কিন্তু আমি তাকে বললাম যে কোনো পুলিশ নাই, এবং আমি তখন নিজে দায়িত্ব নিয়ে 911-এ কল করি, এবং আমি 911-এ কল করে বলি যে বাংলাদেশের একজন মিনিস্টার যে আসছে, নিচে তাদের আক্রমণ করা হবে, শারীরিকভাবে হেনস্থা করা হবে, এবং রাষ্ট্রীয় এই অফিসে কিন্তু আক্রমণ করার একটা সম্ভাবনা আছে।
এই পুলিশ সিরিয়াস হয় এবং পুলিশ আপনার তার 5-7 মিনিটের মধ্যে তাদের 4 জনের একটা টিম চলে আসে। আমি তখন নিচে যাই, নিচে যাওয়া তারা আমাকে কল করে, আমি তখন নিচে যাই এবং ছেলে পেলে তখন ছিল। এবং ওই সময় কিন্তু তারা পুলিশ খুব বেশি না, কিন্তু মাত্র 4 জন পুলিশ। ওই সময় কিন্তু তারা কনসাল জেনারেল অফিসের দরজাটা ভাঙচুর করে পুলিশের সামনেই, হ্যাঁ, পুলিশের সামনেই, এবং তারা আক্রমণ করার চেষ্টা করে। আমরা ভিতর থেকে লক করে দিই। লক করে দেওয়ার পরে পুলিশ ইনফর্ম করার পরে তখন আপনার সঙ্গে সঙ্গে আরো প্রায় 20-25 জন পুলিশ চলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা এই জন্য এটা হলো কনসাল জেনারেলের সবচেয়ে বড় ব্যর্থতা। প্রোগ্রাম কিন্তু শেষ, আমি যখন বের হয়ে যাচ্ছি, আমরা 5-6 জন, কিন্তু তখন আমি আপনি তো ওই অফিসের কেউ নন, আমি মানে কেউ না, আপনি আমি এমনি কেউই না, নিজেও দায়িত্ব আমি নাগরিক নিজের হিসেবে দায়িত্ব। আপনি। এক্স্যাক্টলি। হুম হুম আমি যখন বের হয়ে যাই রাতের বেলা, তখন দেখতে পাই নিচে তাদের দল এখন আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে, নানা ভাষায় গালাগালি করছে। তখন আমি আবার উপরে ইনফর্ম করি যে না, নিচে পুলিশ দরকার আছে, কোনো পুলিশ নাই। মাহফুজ সাহেব যখন বের হয়ে যাবে তখন কিন্তু উনি আবার হেনস্থ হওয়ার সম্ভাবনা আছে। তখন তারা সজাগ হয় এবং আবার তারা পুলিশকে কল করে। এই যে আপনার সেম জিনিসটা কিন্তু ঘটে গেছে জেএফকে হুম। তেও, হ্যাঁ, জিএফকে তো সেম জিনিসটা ঘটে গেছে এই সব কারণেই। এবং দেখেন আপনি, আপনার বিএনপি কিন্তু 8 নম্বর ইসে আছে, হ্যাঁ, টার্মিনালে। বিএনপি কিন্তু আপনার জানে না যে তারা 4 নম্বর টার্মিনাল থেকে বের হবে, কিন্তু আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল কিন্তু সেখানে রয়ে গেছে ভেতরে, 50-60 জনের একটা গ্রুপ জেএফকে তে। তারা কিন্তু ভিতর থেকে মেসেজটা পেয়ে গেছে কোনো না কোনো ভাবে যে আপনার তারা ওইখান থেকে বের হবে। এবং ওইখান থেকে জামাতের টিম কিন্তু ওইখানে রয়ে গেছে। জামাত কিন্তু হুম আপনার হুম 4 নম্বর টার্মিনালে আছে এবং তাদের প্রতিনিধিকে সব হুম। বের করে রাইট। নিয়ে আসছে। হ্যাঁ। এবং আপনার এইখানে আপনার আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু হেনস্থার শিকার, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, তা এবং তার না না, অবশ্যই আমি তো হ্যাঁ, এই ভিডিওগুলি দেখলাম, গালাগালি যেভাবে দেওয়া হুম, হচ্ছিল, এটা তো হুম, মানে 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 কি বলে, একেবারে ভাষার অযোগ্য সেই এক- আহ, মানে গালিগুলো। জি। জি। তো এভাবে উনি বিব্রত বোধ করছেন, যে টিমটা আসছে সেই টিমটা বিব্রত বোধ করছে। এবং আপনার এনসিপির যে নেতারা ছিল, যারা এনসিপি আসলে এখানে কোনো এস্টাবলিশ কোনো সংগঠন নাই, এখানে হয়তো তারা 10-12 জন স্টুডেন্ট, তারা তাদের প্রতিনিধি আছে। তারা হয়তো এখানে আপনার তাদেরকেও আমি প্রথমে দেখছি যে তারা আপনার এয়ারপোর্টে আছে, আর হ্যাঁ, সম্ভবত 8 নম্বর টার্মিনালে, পরে তাদের হোটেলে চলে গেছে। হোটেলে পরবর্তীতে ছবিতে আমি দেখলাম যেটা। এখন এইখানে যারা আপনার যারা এনসিপি নেতা বলেন বা বাংলাদেশ সরকারের অংশ যারা আসছেন, তারা কার সঙ্গে কথা বলে আসছেন, কাদের সঙ্গে কথা বলতে হবে, এটাও কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। হ্যাঁ, যে এবং বারবার এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কেন ঘটছে সেই সূত্রগুলো বের করারও তারা, আমার কাছে মনে হয় না যে তারা এটা চেষ্টা করছে। হম। রাইট, মানে একটু দায়িত্বহীনতা এবং সমন্বয়হীনতা, এটা আসলে মূল কারণ। এটা খুবই মানে দেখেন, রাজনৈতিক দল হিসেবে আবার দেখেন ম্যাচিউরড কিন্তু জামাত ইসলাম, তারা কিন্তু জানেন যে তার নেতা কোন গেট দিয়ে বেরোবে, তারা সেইভাবে প্রস্তুত। কিন্তু বিএনপি এবং এনসিপি প্রস্তুত না, প্রস্তুত না। তাই তো। এখানে আসলে রাইট, এক্স্যাক্টলি, এনসিপি তো এখানে কোনো আপনার সংগঠন ওইভাবে আমার কাছে মনে হয় না, আমার চোখে পড়ে না। যারা আছে এরা 10-12 জন স্টুডেন্ট, তারা বলে যে এনসিপি, কিন্তু ওইভাবে তাদেরকে দেখা যায় না। আর বিএনপি একটা শক্ত অবস্থান ডেফিনেটলি এখানে আছে, কিন্তু সমন্বয়হীনতায় ভুগছে। এবং আমি মেসেজটা পেয়েছি এটা, সেটা হলো যে 8 নম্বর টার্মিনালে যখন জামাতের লোকজন যায়, তাদেরকে বলা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে যে আপনাদের সাথে কোনো কনফ্লিক্ট আমরা যাব না, আপনারা সরে যান। যে বা বিএনপির সঙ্গে যাব না, যেটা হবে সেটা হলো আপনার এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে। তখন জামাত, আমি যতদূর জেনেছি, জামাত নাকি এটাকে আপনার এগ্রি করেন যে না, কারোর সঙ্গে তোমরা এটা করতে পারবে না। হ্যাঁ, ওইখানে যদি জামাত ইসলামের টিম না থাকতো, তাহলে আমার কাছে মনে হয় আপনার আরো বড় কোনো ঘটনা ঘটতে পারতো, ফখরুল ইসলাম বা কিন্তু কিন্তু যদি জামাতের নেতা একসঙ্গে থাকতো, তাহলে তো জামাতের নেতা কর্মীরাও পুরো টিমকে প্রোটেকশন দিত, তাহলে আলাদা হয়ে গেলেন কেন তাই এই সেখানে? এইটা আপনি দেখছেন যে এক এক ভদ্রলোক, আমি পরবর্তীতে জানলাম যে উনি বোধহয় নেপালের আপনার এম্বাসিতে কাজ করেন, আবিদ বা এরকম কোনো কিছু নাম। সে কিন্তু ফখরুল সাহেবের হাত ধরে টেনে নিয়ে এদিকে চলে আসছে, আর জামাতের টিমটা কিন্তু রাইট সাইড দিয়ে বের হয়ে গেছে, আর এরা হ্যাঁ। চলে আসছে লেফট সাইড দিয়ে, রাইট। এবং কতটা রাইট। পথ কিন্তু তারা হাঁটছেন, তাই না? যে গাড়িটা অনেকটা। থাকার, হ্যাঁ, গাড়িটা থাকার কথা একদম এয়ারপোর্টের গেটে, সেখানটা না থেকে হ্যাঁ। তারা অনেকটা পথ তারা হেঁটে আসছেন। পাবলিকরা যেখান থেকে বের হচ্ছে, হেঁটে যাচ্ছে, সেখান থেকে রাইট। তারা হেঁটে আসছেন। আর জামাতের নেতাদের গাড়ি ছিল আপনার 8টা গাড়ি নাকি ছিল তাদের একদম গেটের কাছে, হ্যাঁ, যাদের বিকল্প হুম গাড়িগুলো হুম সেট করা ছিল। এই যে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দক্ষতা বা এই যে সমন্বয়হীনতা, এগুলি আসলে অনেক কিছুই মিন করে এবং অনেক মানে হুম। ঘটনার জন্ম দেয়। আচ্ছা, আমাকে একটা দুইটা জিনিস বলেন, জাস্ট আমার একটা কৌতূহল, হুম। যে আমেরিকা কি মানে ডিমের দাম কি অনেক কম, যে প্রচুর ডিম ছুড়লো,
মানে আমি তো জানি যে আমাদের এখানেও ডিমের দাম অনেক বেশি, আমেরিকার ডিমের দাম কেমন? আসলে আমেরিকার ডিমের দামও অনেক, হ্যাঁ, মাঝখানে অনেক কম ছিল, এখন ডিমের দাম বেশি। কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যে আমেরিকাতে লিগালি ডিমটাকে কিন্তু মারা যায়, হ্যাঁ, এটা খুব বড় কোনো অপরাধের অপরাধ। মধ্যে পড়ে। হ্যাঁ, হুম। যেন ডিম আপনি দেখেন। আর বোধহয় কি, তারপরে বোধহয় জুতা, পানি হ্যাঁ, বোতল এগুলি মারা যায়। এগুলি মারা যায়, এবং মারা যায় মানে অফিসিয়ালি মারা যায় না, কিন্তু এগুলি খুব বড় কোনো অপরাধ না। হ্যাঁ, এবং অপরাধ হিসেবে ধরা হয় না, বুঝতে ধরা পারলাম, মানে হয় না। কেউ যদি আঘাত না পায় তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, হ্যাঁ, যেমন আপনার ডোনাল্ড হুম, ট্রাম্পকেও হুম, কিন্তু আপনার ডিম মারা হয়েছিল। হ্যাঁ, তো হুম, হুম। এটা আপনার খুব বড় অপরাধের পর্যায়ে পড়ে না। মানে আর কোন এখানে হয় যুবতী কি, বা যুবতী ধরা হয়? জি, এখানে হয় কি যে আপনার যাদেরকে অ্যারেস্ট করা হয় এদের পরের দিন আপনার ওই অথবা রাতেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হয়, পরবর্তীতে তার কেসটা চলতে থাকে। তো ছেড়ে দেওয়া মানে কেস শেষ হয়ে গেল তা কিন্তু না। আচ্ছা, 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 তার মানে ইনভেস্টিগেশনের মধ্যেই থাকে। তো দেখলাম যে ওই যে মিজানুর রহমান, তাকে ঘিরে ব্যাপক উল্লাস দেখলাম, সে আবার শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে কথা বলছে, সেরকম দৃশ্য দেখলাম। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় একটা দুর্ভাগ্যের ব্যাপার, কারণ আচ্ছা, যখন জি, 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 জি। না, একজন আরেকটা, যখন আমি এই প্রসঙ্গে আরেকটা বলি যে গালিগালাজ গুলো শুনছিলাম, যেখানে তাসনিম যারা, একটা নারী আছে, এই ওখানে তো মোটামুটি ধরেন আমেরিকায় তো আর সবার সৌভাগ্য হয় না, তো যারা ওখানে থাকে বড় হয় তাদের তো একটা কালচারালি তারা ডেভেলপ করে, কিন্তু এই এত অশালীন বাক্যগুলো, গালিগালাজ গুলো কিভাবে আসে মুখ দিয়ে? দেখেন, আপনার এখানে যিনি আওয়ামী লীগের সভাপতি উনি এখানে কিন্তু পিএইচডি করেছেন এখানে, হ্যাঁ, হুম, উনি অনেক শিক্ষিত মানুষ, এবং সিদ্দিকুর রহমান। মানে আপাদমস্তক একজন ভালো মানুষ। হ্যাঁ, মানে জি, জি। ভালো মানুষ বলতেছি মানে ভদ্র মানুষ আর কি। হ্যাঁ, হ্যাঁ। উচ্চ স্বরে কারোর সাথে কথা বলতে আমি দেখিনি বা শুনিও হুম, নি, কিন্তু হুম, উনার মুখে মাহফুজকে, তার পরিবারকে, তার বাবা মা তুলে যেভাবে গালাগালি করছেন উনার মুখে, নিজের মুখে ভিডিওগুলো আছে। হ্যাঁ, তো হ্যাঁ। এই যে বিষয়গুলো, এটা তো একটা সভ্য জিনিসের কাজ হতে পারে না। একটা দলের প্রধান, হ্যাঁ, সে যখন তার কর্মী ডিম মারে এবং তাকে শুভেচ্ছা জানায়, হ্যাঁ, হ্যাঁ, তো এটা কোনো সভ্য কালচার হতে পারে রাজনীতি, সে যে দলই শুভেচ্ছা করে। জানাইছে, শুভেচ্ছা জানাইছে নাকি? এই যে শেখ হাসিনার তো কথাই বললাম, আমি জানিস হ্যাঁ, কথা বললো, হ্যাঁ, দেখলাম একটা ভিডিও, হ্যাঁ। কথাই বললো রাইট। তো। এই যে হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা কি রাজনৈতিক সভ্যতা, সভ্য কালচার হতে পারে কোনোভাবেই? এবং হ্যাঁ। আপনার যেভাবে তাকে নিয়ে উল্লাস করা হচ্ছে, যেভাবে আপনার মানে তাকে নিয়ে প্রদর্শন করা হচ্ছে, সে যে যে ভাষায় কথা বলছে, সেটা তো কোনোভাবেই আপনার রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, প্রতিবাদের ভাষা হতে পারে না কোনোভাবে। এটা কি বোথ সাইডে, মানে এটা কি, এটাই মানে এই ভাষা কি মানে আওয়ামী লীগ যেমন ব্যবহার করে, অপরপক্ষ বিএনপিও ব্যবহার করে, এমনই কি, মানে কমন ল্যাঙ্গুয়েজ? এটা কি আসলে একটা কমন প্র্যাকটিসের পর্যায়ে বলতে পারেন আপনি, যে কমন প্র্যাকটিসের দিকে যাচ্ছে, কিন্তু আমি বিএনপির কাছ থেকে এতটা অশোভন হতে আমি কখনো দেখিনি। হ্যাঁ, যে তারা, শামীম হ্যাঁ, ওসমানকে নিয়ে যখন নাকি তাদের ছিল, তখন কি এরকম গালিগালাজ ছিল? না, কখনোই ছিল না, কখনোই ছিল না। দেখেন, শামীম ওসমানের ব্যাপারটা আমি বলি আপনাকে, যেমন ধরেন শামীম ওসমান সাহেবকে কিন্তু আমি প্রথম আবিষ্কার করি নিউ ইয়র্কে। ওনাকে আমি দেখি আমার বাসার কাছেই ঘরোয়া একটা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে উনি জি। চা খাচ্ছেন। হ্যাঁ, তো চা খাচ্ছেন আপনার, আমি ছবি তুললাম পাশে, যে যখন তাকে বললাম যে খেলা হবে আপনি বসেন, তখন উনি দৌড়ে পালায় চলে গেল। তো বিষয়টা কি, কিন্তু আপনার কেউ তাকে কিন্তু ওইভাবে, তাকে কিন্তু দেখা যায়, হ্যাঁ, হিল সাইডে দেখা যায় ঘুরতেছে ফিরতেছে, মাঝে মাঝে আওয়ামী লীগের অনেককেই দেখা যায়, কিন্তু এই অসভ্য ভাষায় গালাগালি, হয়রানি করা, এটা আমি করতে দেখি না বিএনপির লোকজনের মধ্যে সাধারণত। হম, হম, হম। বুঝতে পারছি। দেখ, আমরা একটা পুরো চিত্র আপনার কাছ থেকে পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে এই এই বিষয়টা একটু অবগত করার জন্য। আপনাকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। যে ভালো দর্শক থাকবেন। শুনছিলেন যে পরপর দুটি ঘটনা, এবং এর কেন এই ঘটনাগুলো ঘটছে তার একটু আদ্যোপান্ত ব্যাখ্যা আমরা শুনলাম। নিশ্চয়ই আমরা এই ধরনের ঘটনাগুলো আহ, ব্যাখ্যার জন্য বিশিষ্ট জন বা যারা সংশ্লিষ্ট তাদের মুখোমুখি হব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।